প্রাণ গেল ছাত্র আন্দোলনে গুলিতে আহত আরও এক শিক্ষার্থীর। মৃত্যুর ঝুঁকিতে অনেকে সরকারি খরচে চিকিৎসার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। পিলখানা ট্র্যাজেডিতে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার দাবি নিহতদের স্বজনের। পাশের দেশের সহযোগিতায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার অভিযোগ। এবং পশ্চিমবঙ্গে ধর্ষণ হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। দোষীদের শাস্তির দাবিতে রাজপথের সর্বস্তরে মানুষ, রাজ্য সরকারের পদত্যাগ দাবি। প্রবাসী সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ রিয়াজ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের পরিবার। রিয়াজ সহ ছাত্র আন্দোলনের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তারা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফার ডাক আসে ৩ আগস্ট। শিক্ষার্থীরা ঘোষণা দেন অসহযোগ আন্দোলনের। ১২ দিন পর শনিবার বিকেলে মারা যান তিনি। ও আন্দোলনে আরও ৩ দিন গেছে, ওগুলার লাইফ আছে। ও ওই দিনও লাইফেই ছিল। লাইফ অবস্থায় ওরে আর কি আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানে এক গুলি থেকে এসে ওরে গুলি করছে। মানে ওই দিন আর পুলিশ বাহিনী ছিল না আর কি, ছিল আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। সেন্স ছিল না, মানে ওইভাবে ও মৃত্যুবরণ করছে। এতদিন ওর কাছেই ছিলাম কিন্তু মানে সেন্স আসে না। ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট রিয়াজ। বরিশালের মুলাদি সরকারি ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। কলেজের পাশাপাশি ঢাকায় নিউ মার্কেটে ব্যবসা করতেন চাচার সঙ্গে। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের পরিবার। দাবি রিয়াজ সহ সম্প্রতি ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার। ভাই হারানো বেদনা তো বোঝেনি, আর ছোট ভাই কিছুটা হলো মানে আমরা শাস্তি পাই যে, কারণ আমরা তো স্বাধীন হয়েছি, আমার ভাই তো শহীদ হয়েছে। আমাদের চাওয়া একটাই যে এ হাসিনার মানে এ দেশে এনে তাকে সঠিক বিচার মানে করা হোক। রিয়াজের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যু ঝুঁকিতে হাসপাতালে কাতরাচ্ছেন বহু আন্দোলনকারী। বিনা খরচে দেশের সরকারি বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। রাজধানীর কর্মীটলা হাসপাতালে ভর্তিদের খোঁজ খবর নিয়ে সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ কথা বলেন। এদিকে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। শনিবার রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলো পরিদর্শন শেষে সেগুলোর বেহাল দশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফা ক্যাম্প। হাসপাতালের শয্যা সংকটে গুরুতর আহত আন্দোলনকারী ছাত্র জনতার চিকিৎসা মিলছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরতদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সমন্বয়কারীরা। তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, সমন্বয়কারীদের দাবি অনুযায়ী এখন থেকে আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়া হবে। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণাও দেন তিনি। 90 days countdown begins from now. আপনারা অপেক্ষা করেন, days are coming, there will be changes. তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ও মারা যাওয়াদের তথ্য লোপাটের অভিযোগ এনে তা উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন সমন্বয়কারীরা। ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এখনো ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে আন্দোলনে নিহত কয়েকজনের মরদেহ।
তাদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক ও স্টুডেন্ট পরিষদ। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে আহতদের চিকিৎসায় বিশেষ ইউনিট তৈরির দাবিও জানান সমন্বয়করা। আহতদের চিকিৎসায় বিশেষ ইউনিট তৈরির দাবি করেন এই ছাত্রনেতা। এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 2200 রোগী, যাদের মধ্যে এখনও ভর্তি 163 জন। জীবন মরণের সন্ধিক্ষণে আইসিইউতে আছেন 9 জন। সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত আশ্বাস দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য, আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। অ্যাটেন্ডেন্টদের ব্যাপারেও যে সিস্টেম করতে চাচ্ছে, অনেকে বেশি জড়ো হয়ে গেলে এখানে কিন্তু ইনফেকশন হতে পারে। আন্দোলনে নিহত 8 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে। দ্রুত লাশগুলোর পরিচয় শনাক্তের দাবি জানান এই চিকিৎসক। এই লাশগুলো আসলে যাদের সন্তান, যাদের ভাই, যার হাজবেন্ড, তাদের তো পাওয়ার অধিকার আছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। ধন্যবাদ। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। We can start with the vision of building a world of 3 zeros. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, it can become a massive force if we work together. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টা। শনিবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত উপদেষ্টারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে পুনর্নির্মাণ করাই বড় চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টারা। প্রথম পদক্ষেপ হচ্ছে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। আজকে এখানে এসেছি আমরা আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে। বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে, বাংলাদেশকে সর্বতভাবে আবার নতুন করে গড়ে তোলার একটা বড় দায়িত্ব। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুললেন নিহতের স্বজনরা। তাদের দাবি,
পাশের দেশের সহযোগিতায় খুন করা হয় 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। শনিবার রাজধানীর একটি হোটেলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 3 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। তারাই মামলা করে, তারাই রায় পায়, তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে 15 বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে, মামলা রায় হয়ে যাচ্ছে, দ্রুতই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। স্বচ্ছ তদন্ত এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি, সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সহ আরো অনেককে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চাইনি নয়, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় শহীদ সেনাদের নামে দীর্ঘ সময় ধরে চলে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারের দাবিও জানান তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে এই মামলাটি হয়। শনিবার ভোরে নগরের চান্দগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ। এতে শেখ হাসিনাকে প্রধান ও সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে দ্বিতীয় আসামি করা হয়। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইশতারুল হক, শৈবাল দাস সুমন, নূর মোস্তফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 40 থেকে 50 জন। মামলার এজাহারে বলা হয়, গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তানভীর। এ সময় এলোপাতাড়ি গুলি লাগে তার। গুরুতর অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শনিবার সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় কথা বলেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুল সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দল গঠনের আগে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে চান সমন্বয়করা।
তবে তারা এও বলছেন বিদ্যমান দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এ কারণে নতুন দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন শাকির আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাফ জবাব, রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই সংস্কার করতে হবে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা সহ পুরো রাষ্ট্র কাঠামো। আমরা রাজনৈতিক দল গঠন করব এটা আমরা এখনো আলোচনায় আনি নেই। রাষ্ট্রটা সংস্কার হোক, ইনস্টিটিউশনগুলো সংস্কার হোক, এগুলো শক্তিশালী হয়ে উঠুক, শিক্ষা ব্যবস্থা সংস্কার হোক, বিচার বিভাগ স্বাধীন হয়ে উঠুক, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারুক। আমরা এখনো কোনো রাজনৈতিক দল গঠন নিয়ে চিন্তা ভাবনা করছি না, তবে রাষ্ট্র সংস্কার নিয়ে যে গঠনমূলক কাজগুলো সেটা করার চেষ্টা করতেছি আমরা। আর রাষ্ট্রের গণতন্ত্রের যে ধারাটা এটা উন্নত করার চেষ্টা করছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই রাজনৈতিক দল গঠনের জন্য জনগণের প্রত্যাশার চাপ রয়েছে জানিয়ে সমন্বয়করা বলছেন সময়ে বাতলে দেবে তরুণদের এগিয়ে যাওয়ার গতিপথ। জনগণের প্রত্যাশা আছে, তারা চাচ্ছে যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি, যেহেতু অপরাপর রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়েছে, মানুষ ভাবে যে তরুণদের মাধ্যমে একটা দল আসুক, তা আমরা সেটাও বিবেচনায় রেখেছি। এছাড়া রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফেসিবাদকে দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে আরও সুসংগঠিত করার কাজ চলছে বলে জানান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, লিড দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা এখনো রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আছে, এটা সংস্কারের জন্য আমরা সেই মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চাচ্ছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে স্বাধীন সাংবাদিকতা প্ল্যাটফর্ম গণমাধ্যম সংস্কার উদ্যোগ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কারে 13 দফা দাবি তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় কর্পোরেট ইন্টারেস্ট, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠন এবং নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান বক্তারা। রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভার আয়োজন করেন গণমাধ্যম সংস্কার উদ্যোগ। দীর্ঘদিন মুক্ত সাংবাদিকতা করতে না পারার আক্ষেপ উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। আমি আমার সন্তানকে যেই গণমাধ্যম বিশ্বাস করাতে পারিনি, সেই গণমাধ্যম জনগণ বিশ্বাস করবে সেটা আমি কখনোই প্রত্যাশা করিনি। কয়েকদিন আগে এক তরুণ সাংবাদিক আমাকে বলছিলেন যে ভাইয়া এখন আর আমি সাংবাদিক এই পরিচয়টা দিতেই আমার কাছে বিব্রত লাগে। প্রত্যক্ষভাবে আমরা পুঁজির মালিকদের লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছি। মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য যা যা করা দরকার এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা যেন সবাই নিতে পারি। ছাত্র জনতার আন্দোলনে নিহত সাংবাদিক হত্যার বিচার যেসব মালিক ও নীতি নির্ধারক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিচার, গণমাধ্যমের সার্বিক সংস্কারে উচ্চ পর্যায়ের কমিশন গঠন সহ 13 দফা দাবি তুলে ধরেন উদ্যোগের সংগঠকরা। তারা বলেন, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো দিয়ে গণমাধ্যম কর্মীদের মুক্তি মিলবে না। যে সমস্ত গণমাধ্যম সরকারের নানান সুযোগ সুবিধা নিয়েছে, তদন্ত সাপেক্ষে তারা আসলেই সেই অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে কিনা এবং সংবাদকর্মীদেরকে তার আলোকে সুযোগ সুবিধা দিয়েছে কিনা সেটা বের করতে হবে। নতুনভাবে গণমাধ্যম পরিচালিত হবে, সেটি মালিকানা থেকে শুরু করে পরিচালনা সব ক্ষেত্রে নতুন একটি বিষয় আসবে, একটি কমিশন গঠন করতে হবে। আর ইমিডিয়েট যে দাবিগুলো আছে সেই দাবিগুলো স্ব ক্ষেত্রে যারা আছে তাদেরকে মানতে হবে। সাম্প্রতিক গণহত্যায় এক শ্রেণীর সাংবাদিকদের দায় আছে বলে জানান সিনিয়র সাংবাদিকরা। কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা। সংবাদপত্র জগতে 3টা অভ্যুত্থান দরকার। একটা হলো কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে, একটা হলো ইউনিয়নগুলোর বিরুদ্ধে, প্রেস ক্লাবের বিরুদ্ধে এবং নিজেদের লোভ পক্ষপাতের বিরুদ্ধে। দলমত নির্বিশেষে পেশার স্বার্থে দেশের সব সাংবাদিককে এক হওয়ার আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। এইগুলো নতুন বাংলাদেশে চলবে না। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভর্তি পুনর্বহালে দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে বিকর্নেসা নুন স্কুলের প্রথম শ্রেণীর 169 জন শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষের রাজধানী বেলি রোডের বিকর্নেসা নুন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন তাদের ছেলেমেয়েরা। 3 মাস ক্লাস করার পর জানতে পারেন বয়স জটিলতায় 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়েছে। শিক্ষাবর্ষের মাঝামাঝিতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হয় তাদের। পরে ভর্তি পুনর্বহালের দাবিতে হাইকোর্টেও রিট করেন অভিভাবকরা, কিন্তু উচ্চ আদালতেও ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। অভিভাবকদের অভিযোগ,
ভর্তি বাণিজ্য ও দুর্নীতির শিকার হয়েছে তাদের ছেলেমেয়েরা। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান। আমি স্কুলকে অনেক মিস করি, আমি আবার স্কুলে যেতে চাই। আমি আমার স্কুলকে ভালোবাসি, আমি আমার স্কুলকে মিস করি এবং আমি আমার ক্লাসে ফিরতে চাই। মাউসি থেকে সার্কুলার আসার পরে আমরা মাউসির আন্ডারে অ্যাপ্লাই করেছি। আলাদা আলাদা স্কুলের যদি আলাদা আলাদা নিয়ম থাকে ওটা তো আর আমরা জানি না। ওনাদের ভুলের কারণে আমরা আজ এই রাস্তার মধ্যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। 7 মাস ক্লাস করেছে, এক্সাম দিয়েছে, এখন যদি বলে বাচ্চাগুলোর ভর্তি বাতিল, তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমার বাচ্চা কিন্তু শুধুমাত্র ভিকারুন্নেসা স্কুলে চান্স পায়নি, আর সিরিয়ালি আরও 2-3টে স্কুলে সে ভর্তির জন্য বিবেচিত হয়েছিল। বছরের অর্ধেকে গিয়ে যদি তারা আমাদের বাচ্চাকে বাতিল করে দেয়, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমার বাচ্চাকে তো অন্য কোনো স্কুলে ভর্তি করাবে না। বকেয়া 5 কোটি টাকা আদায় সহ চাকরিতে পুনর্বহাল করার দাবিতে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সামনে মানববন্ধন করেছে সংগঠনটির চাকরিচ্যুত 60 জন কর্মকর্তা ও তাদের পরিবার। এ সময় তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে এফবিসিসিআই অফিসে স্মারকলিপি দেন। মামলা চলমান থাকায় আইনগত দিক বিবেচনা করে দাবি পূরণের আশ্বাস দিয়েছে এফবিসিসিআই বর্তমান পরিষদ। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন। শিল্পায়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন সহ দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি। 2019 থেকে 2021 মেয়াদকালের পরিচালনা পর্ষদে প্রেসিডেন্ট হিসেবে শেখ ফজলে ফাহিম দায়িত্বে থাকাকালে 2020 সালে সংগঠনের ব্যয় সংকোচনের নামে 62 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি ছাড়তে বাধ্য করে এফবিসিসিআই। ওই সময় চাকরি হারানো কর্মীরা শনিবার সকালে মানববন্ধন করেন। এ সময় তারা তাদের ন্যায্য পাওনা দাবি করেন, চান চাকরিতে ফেরার সুযোগ। আমি যখন রিজাইন করছি তখন ওরা আমাকে ছাড়ে না, ওনাদের ছাড়তে আমাকে ছাড়ে না, এখন আমাকে এমনভাবে আঘাতে অল্প কয়টা টাকা দিয়ে বিদায় করছে, দিতে আমি চলতে পারি না, আমি ভীষণ অসুস্থ। 20-30 লক্ষ টাকা কমপক্ষে আমাকে 24 বছরে আমি পাওনা হয়েছি, তাতে আমি পাইছি 4 ভাগের 1 ভাগ। তাদের দাবি, বেআইনিভাবে চাকরি হারানোর পর থেকেই তারা ভুগছেন আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণায়। পিয়ন থেকে একদম টপ টু বটম পর্যন্ত একই ফর্ম, সবাইকে গণহারে সে রিজাইনের সিগনেচার নিয়ে নিল। এটা ভিতরে কি লেখা আদৌ আমরা কিন্তু দেখতে পারিনি। টোটাল পাওনা তার মাত্র 1/4, 25% মাত্র 25 ভাগ টাকা দিয়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়। এ সময় তাদের দেয়া স্মারকলিপি গ্রহণ করে এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদ। দেয়া হয় আইনগত দিক বিবেচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস। মামলা চলা থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি না, এটা সাবজুডিস হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হয়েছে আজকে যে তারা মামলাটা প্রত্যাহার করে নেবে, কোনো বাধা বিঘ্ন না থাকে। আমি আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, উনিও তাদের প্রতি সহানুভূতিশীল। আসলে আমাদের পুরো পরিষদ তাদের প্রতি সহানুভূতিশীল। আমরা আশা করি একটা ফয়সালা হবে। 72 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনকারীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাঈদ কিংবা আহত শিক্ষার্থীদের মর্মস্পর্শী সংলাপ। ছাত্র আন্দোলনের রাজপথে ঘটে যাওয়া এমন নানা ঘটনা ফুটে উঠেছে রাজধানীর দেয়ালে দেয়ালে। সঙ্গে যোগ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবির প্রসঙ্গ। আর এসব নিয়ে রাজধানীতে শুরু হয়েছে গণদেয়াল চিত্র অঙ্কন কর্মসূচি। একদল গাইছে গান, আরেক দলের হাতে রং তুলি, চক পেন্সিল। এ থেকে দেয়ালে যে চিত্র ফুটে উঠছে তাতে প্রকাশ পাচ্ছে নানা প্রতিবাদী স্লোগান ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় দেয়াল চিত্র অঙ্কন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে এ কাজ চলবে সায়েন্স ল্যাব পর্যন্ত। আমরা শেখ হাসিনার বিচার চাই, যে পর্যন্ত না এই বিচার হবে সে পর্যন্ত আমরা গণগ্রাফিটি আঁকতে থাকবো। আমরা চাচ্ছি আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা যেন আমরা পেয়ে থাকি। আমরা এখানে করতেছি যেন সবাই দেখে এবং তাদের মনের মধ্যে এই কথাটা যেন জেগে ওঠে। যে স্বৈরাচারী সরকার যার পতন হয়েছে তার তো বিচার হয়নি, তো তাকে অবশ্যই আইনি আওতায় আনতে হবে খুব তাড়াতাড়ি। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেয় আবু সাঈদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি ফুটে উঠেছে ঢাকার দেয়ালগুলোতে।
এছাড়া ধর্ষকের ফাঁসির দাবি, পাহাড়ে শান্তিসহ দেশের বিভিন্ন ইস্যুতে দেয়ালে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রত্যয়ের বাণী ফুটিয়ে তুলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগের যে যা আছে ওগুলো সব উঠে আমরা নতুন করে দেশ গড়তে চাইতেছি। আমরা একটা মেসেজ তৈরি করব, যে মেসেজটা দিয়ে মানে পথে যারাই আসবে যাবে দেখে এটা যেন ইন্সপায়ার হয়। এখানে একজন মহিলা তার শাড়ির আঁচল দিয়ে হচ্ছে একজনকে ফাঁসি দিচ্ছে, আর কি মেনলি বুঝাতে চাচ্ছি যেটা রেপিস্টদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত হচ্ছে ফাঁসি দেয়া। আঁকিয়েদের আশা তাদের এসব কাজ সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের, আর তা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আগামী প্রজন্ম। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রঙিন হয়েছে দেয়ালচিত্রে। অলিগলিতে আঁকা প্রতিবাদী স্লোগান সম্বলিত এসব চিত্র নজর কাড়ছে পথচারীদের। প্রতিবাদ ও বিপ্লবের ভাষা এতদিন নানাভাবে চোখে পড়লেও নতুন রূপে ধরা দিল শিক্ষার্থীদের গ্রাফিতির মাধ্যমে। এবার চট্টগ্রামে দেখা গেল একদল মাদ্রাসা ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইসলামিক গ্রাফিতি, যেখানে কোনো ছবি আর অবয়ব না থাকলেও ইনকিলাব ও ইন্তিফাদার মতো নানা সংগ্রামী শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা জুলুম, নির্যাতন ও অধিকারের বিষয়গুলো। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে চট্টগ্রাম নগরীর জিসি মোড়, বহদ্দারহাট ও চকবাজারে শিক্ষার্থীরা নিপুণ হাতে দল বেঁধে এঁকেছেন এসব ইসলামিক গ্রাফিতি, যেটিকে তারা বলছেন সাংস্কৃতিক বিপ্লব ও পাশাপাশি সৌন্দর্যের প্রতীক। তারা এই সংস্কৃতি ছড়িয়ে দিতে চান সারা দেশে। আরবিতে যে গ্রাফিতি এত সুন্দর করে করা যায়, এই শিল্পটাকে বাংলাদেশে পরিচয় করার জন্য মূলত আমরা এটা করছিলাম। সুস্থ একটা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য হচ্ছে মূলত এই গ্রাফিতি। আর চোখ জোড়ানো ব্যতিক্রমী ধাঁচের ইসলামিক ও আরবি গ্রাফিতি নজর কেড়েছে সবার, ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এসব গ্রাফিতি এখন শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। সবাই পতাকা লিখে হাতের ছাপ দেয়, তো আমরা অ্যারাবিকটার মাধ্যমে একটু পরিবর্তন নিয়ে আসি। এই এক্সপেকটেশনের বাইরে যে এত মানুষ আমাদেরকে ভালোবাসা দিবে, এত মানুষ আমাদেরকে সাপোর্ট দিবে, আলহামদুলিল্লাহ এটা আমাদের ফুল টিম এটার জন্য মানে সবার কাছে কৃতজ্ঞ। ইসলামী গ্রাফিতির ধারাটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খুবই জনপ্রিয়। গ্রিকদের পর মিশর ও আব্বাসীয় সাম্রাজ্যে এটির প্রচলন শুরু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বাজারে আবারও চড়া কাঁচা মরিচের ঝাঁজ। একদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি মরিচের দাম 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। খুচরার দাম ছুঁয়েছে 400 টাকায়। মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমনই চিত্র। শুক্রবারও রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে 240 থেকে 260 টাকায়। একদিনের ব্যবধানে শনিবার সেই মরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, যার খুচরা বাজার দর ছাড়িয়েছে 350 টাকা। রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। এছাড়া এদিন অন্যান্য সবজির মধ্যে করলা 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 থেকে 60 টাকা, পেঁপে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ 100 থেকে 110 টাকা আর আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও অধিকাংশের দামই চড়া। তবে বিক্রেতাদের গলায় উল্টো সুর। তাদের দাবি বাজার আগের তুলনায় কমতির দিকে। সবকিছুই দাম ওইভাবে, আলু 60 টাকা, পেঁয়াজ 110 টাকা, দাম কমে নাই। আগেও কিনছি কিন্তু স্বাভাবিক আছে, মানে বাড়েও নাই কিন্তু আমার কমেও নাই। মাছের দাম বাড়ছে, ব্রয়লার মুরগি এক সপ্তাহ আগে ছিল 160 টাকা, 150 টাকা, এখন আজকে 170 টাকা, 10-15% হায়ার। ঠিক আছে, রুই মাছও সেম। আগে বাজার বেশি ছিল, সরকারের সার্মিক ট্যাক্স দিতে হয়েছে, এখন আর ট্যাক্স লাগে না, এই কারণে কমাই দিছে। এদিকে শনিবারও শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন শিক্ষার্থীদের তদারকিতে দ্রব্যমূল্যে কমতির হাওয়া লাগলেও অনেক জায়গায় কারসাজি করে বিক্রেতারা পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন। দেখা যাক আজকে ভালো কিছু হবে, আগামীকাল থেকে হয়তো এর প্রভাবটা আমরা পাবো বাজারে। আজকের জন্য অন্যান্য যে বাজারগুলোতে আমরা দেখেছি ব্রয়লার মুরগি 140 টাকা সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম 170 টাকা কেজি, কিন্তু তাদের কোনো ক্যাশ মেমো এরা দেখাতে পারছে না। এটি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 170 ও সোনালী মুরগি 260 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট। 24 ঘন্টার কর্মবিরতিতে জরুরি বিভাগ চালু থাকলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলেও থামছে না বিক্ষোভ।
আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি রাজ্য সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় তোলপাড় ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে চলছে কর্মবিরতি। দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু হয় ২৪ ঘন্টার ধর্মঘট। চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। চলছে বিক্ষোভ সমাবেশ। নৃশংস ওই হত্যার ঘটনায় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ। যাকে অ্যারেস্ট করা হয়েছে এটা স্পষ্ট পরিষ্কার যে সে একা দোষী হতে পারে না, বাকি দোষী এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজে, সেই খুনিরা, সেই ধর্ষকরা। যে আসামিগুলো এরকম নোংরামি কাজ করেছে, হ্যাঁ, এটা আমরা প্রতিবাদ চাই, ওনাদের সাজা হোক। এখনো পর্যন্ত তার মীমাংসা হলো না কেন? খুনি এখনো ধরা পড়লো না কেন? ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বাম সংগঠনগুলো। ধর্মঘটের কারণে বহির্বিভাগ সহ অন্যান্য সব সেবা বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরি বিভাগ। চিকিৎসা সেবা ব্যাহত হয় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এরই মধ্যে হত্যার তদন্ত কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এছাড়া হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র বিশেষায়িত হাসপাতাল এই এসএসকেএম হাসপাতাল। গোটা রাজ্যের হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী রোগীরা আসেন এখানে চিকিৎসা করতে, কিন্তু আরজিকরের এই নারী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, এই ঘটনায় গোটা ভারতের নাগরিক সমাজের সঙ্গে একই রকম ভাবে ফুঁসে উঠেছেন চিকিৎসকরাও। আর চিকিৎসকদের ডাকে এই ধর্মঘটে এখন নাকাল চিকিৎসা ব্যবস্থা। তবুও আগত রোগীরা বলছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বিশ্বের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ। গির্জা হিসেবে নির্মিত হলেও সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে মসজিদে। নান্দনিক স্থাপত্যশৈলীর জন্য 2020 সাল থেকে স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয় পর্যটক ও দর্শনার্থীদের জন্য। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন শাসনামলে ইস্তাম্বুলে নির্মিত অনবদ্য স্থাপনা আয়া সোফিয়া। সম্রাট প্রথম জাস্টিনিয়ান মূলত গির্জা হিসেবেই নির্মাণ করেন এটি। এরপর মূল নকশা ঠিক রেখে স্থাপনাটিতে নানা পরিবর্তন ও পরিবর্ধন আনেন অন্যান্য বাইজেন্টাইন শাসকরা। রোমান থেকে শুরু করে অটোমানদের হাতে আসার আগ পর্যন্ত চলে নানা পরিবর্তন। তবে 1453 সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ এটিকে মসজিদে রূপ দেন। 1930 সালে আধুনিক তুরস্ক এটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত মসজিদ হিসেবেই ব্যবহৃত হতো আয়া সোফিয়া। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা আয়া সোফিয়া দেখতে প্রতিদিন ঢল নামে পর্যটকদের। 2020 সালে পুনরায় এটিকে মসজিদ হিসেবে খুলে দেওয়ার পর থেকে মুসল্লিরা নামাজের জন্য ও অন্যান্য দর্শনার্থীরা টিকিট কেটে আয়া সোফিয়া দেখার সুযোগ পান। বাইরে থেকেই আঁচ করা যায় কতটা আকর্ষণীয় আয়া সোফিয়ার নির্মাণ শৈলী। সেই সঙ্গে ভেতরকার দৃষ্টিনন্দন নকশা তৈরি করেছে ভিন্ন এক আবহ। আয়া সোফিয়ার আলোকসজ্জায়ও চোখ জোড়াবে যে কারোর। ভিতরে দেখার মতো অনেক সুন্দর জায়গা, এদের পুরানা অনেক স্মৃতি এখানে আছে। পাশে আছে ব্লু মার্কস, তারপরে এর পাশে আছে আন্ডারগ্রাউন্ড সি বিচ দেখার মতো। ইস্তাম্বুলে আয়া সোফিয়ার স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হবেন না এমন পর্যটক পাওয়া যায় না। তবে মুসলিমদের জন্য এটি প্রার্থনার জায়গা হলেও বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। বর্তমানে মসজিদ হিসেবে ব্যবহৃত হলেও অন্য ধর্মের অনুসারীদেরও প্রার্থনারত অবস্থায় দেখা যায় আয়া সোফিয়া। ইস্তাম্বুল আসলেই পর্যটকরা সবার আগে যে স্থাপনাটিতে ঘুরতে আসেন সেটি আয়া সোফিয়া। মসজিদ কিংবা গির্জা এই বিতর্ক বাদ দিলে স্থাপত্য শিল্পে বিশ্বের পর্যটকদের কাছে এক বিস্ময়ের নাম আয়া সোফিয়া।
সময়ের ব্যবধানে এর মালিকানা বা হাত বদল হলেও এখনো কমেনি এর জৌলুস। আয়া সোফিয়ার সামনে থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। পাকিস্তানে একের পর এক ইনজুরিতে পড়ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। মাহমুদুল হাসান জয়ের পর চোট পেয়েছেন মুশফিকুর রহিমও। ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে ব্যথা পেয়েছেন এই সিনিয়র ব্যাটার, তবে তার ইনজুরি অতটা গুরুতর নয়। প্রথম টেস্ট থেকেই খেলার আশা মুশির। তিনি আরও বলেন, এ দলের প্রথম 4 দিনের ম্যাচে পারফরমেন্স ভালো না হলেও প্রতিপক্ষ ও কন্ডিশন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে সফররতরা। মোহাম্মদ ইউসুফের সঙ্গে আড্ডায় মাতলেন মুশফিকুর রহিম। টেস্ট সিরিজে রান করার উপায় হয়তো জানার চেষ্টা করলেন পাকিস্তানি কিংবদন্তি ব্যাটারের কাছ থেকে, তবে ইতিহাস বলে কাজটা সহজ হবে না একেবারে। শনির দশা কাটছে না বাংলাদেশের ক্রিকেটের। বোর্ডে অস্থিতিশীল পরিবেশ, মাঠের খেলাতেও অগোছালো দল। সবশেষ 2 বিশ্বকাপে পারফরমেন্স যাচ্ছে তাই। ওয়ানডে আর টি20-র মেগা ইভেন্টের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আশা নেই। ইনফর্ম মাহমুদুল হাসান জয় পড়েছেন ইনজুরিতে, তার উপর আঙুলে বল লাগায় ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিমও। যদিও তিনি নিজেই জানিয়েছেন চোট অতটা গুরুতর নয়। নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছি, তাই আর এ দলের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারিনি। তবে আশা করি দ্রুত ঠিক হয়ে যাব। প্রথম টেস্ট থেকেই খেলবো। পাকিস্তান সফরে এ দলের প্রথম 4 দিনের ম্যাচে বাংলাদেশিদের পারফরমেন্স খুব একটা ভালো নয়। ম্যাচ ড্র হলেও 2-1 ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি সফররতরা। তবে পাকিস্তান জাতীয় দলের কয়েকজন এ টিমে খেলায় রাওয়ালপিন্ডি টেস্টের আগে তাদের সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ম্যাচে আশানুরূপ পারফরমেন্স হয়নি, আবহাওয়া অনুকূলে ছিল না। পাকিস্তান শাহিনস খুব ভালো খেলেছে, বিশেষ করে ওমর আমিন ভালো ব্যাটিং করেছে। নাসিম শাহ, মোহাম্মদ আলী ও মীর হামজা বল হাতে দারুণ করেছে। আমাদের এ দলেও কিছু ইয়াং ক্রিকেটার আছে, তারা এখান থেকে শিখেছে। সামনে ন্যাশনাল টিমের 2টি টেস্ট ম্যাচ রয়েছে। আমরা কয়েকজন একটু আগে ভাগেই পাকিস্তানে আসতে চেয়েছি, যাতে কিছুটা প্রস্তুতি নিতে পারি। এটা আমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের 2 চক্রে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। এবারও এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 1 জয়। পাকিস্তানে সিরিজ খেলতে নামার আগেও প্রস্তুতি মন মতো হয়নি। 4 ডে ম্যাচের আগে বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনও করতে পারেনি মুশফিকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।